সশস্ত্র বাহিনী দিবসে শিক্ষা ও নির্মাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার, বললেন ডক্টর ইউনূস। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত রাষ্ট্রের জন্য যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমরা তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। একদিনে নির্বাচন ও গণভোটকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি। দ্রুত প্রস্তুতি নিতে গিয়ে পেছাতে পারে তফসিল। জাতীয় নির্বাচনের ব্যালট পেপার ছাপাতে 914 টন কাগজ কিনেছে ইসি। কর্ণফুলী পেপারে মিলে গেছে চাহিদাপত্র। দেশে 71% মৃত্যু ডায়াবেটিস, ক্যান্সারের মতো অসংক্রামক রোগে। নিরাপদ খাদ্য বিধিমালা সহ আইন প্রণয়নের তাগিদ। স্বাগত। এখন বাণিজ্য পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সানিম রিধা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিক্ষা ও নির্মাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসের শিক্ষা ও নির্মাণে শ্রদ্ধা নিবেদন করেন তারা। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর কিছুক্ষণ পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর 3 বাহিনী প্রধানরা শ্রদ্ধা জানান। এদিকে ফজরের নামাজ শেষে দেশের সব সেনানিবাস, নৌ ও বিমান বাহিনী ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ, সমৃদ্ধি ও স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পৃথক বাণী দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঘটনা বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শোষণ বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণ সকল ক্ষমতার উৎস। এ সময় মানবিক রাষ্ট্র বিনির্মাণে সকলের সহযোগিতা চান ডক্টর ইউনূস। জনগণই সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ যেন বিশ্বের দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। প্রযুক্তি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আমাদের তরুণ সমাজ যেন সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে, আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। যদিও এই চ্যালেঞ্জ মাথায় নিয়ে গণভোটের পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া শুরু করেছে ইসি, তবে বিশ্লেষকরা মনে করেন গণভোটের প্রস্তুতি নিতে পিছাতে পারে সংসদ নির্বাচনের তফসিল। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া গত বছরের নভেম্বরে দায়িত্ব নেয়ার কয়েক মাস পর থেকেই জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছিল নির্বাচন কমিশন। তখন পর্যন্ত গণভোটের কোনো আলোচনায় আসেনি রাজনীতির মাঠে। চলতি বছরের 28 আগস্ট যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা তথা রোডম্যাপ ঘোষণা করা হয় ইসির পক্ষ থেকে, তখনও সুরাহা হয়নি গণভোট ইস্যুটি। সব সামলে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার জন্য চূড়ান্ত প্রস্তুতিও নিচ্ছিল নির্বাচন কমিশন। ঠিক তখনই সরকারের তরফ থেকে সিদ্ধান্ত আসলো একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। ফলে বাড়তি আরেক মহাকর্মযজ্ঞ যুক্ত হলো ইসির পরিকল্পনার খাতায়। সংলাপের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কমিশনের কাছে গণভোটের পরিকল্পনা জানতে চাইলে সিসির উত্তর ছিল আইন ছাড়া কিভাবে পরিকল্পনা করবে নির্বাচন কমিশন। সবশেষ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জানানো হয় পরবর্তী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যেই গণভোট আইন প্রণয়ন করবে সরকার। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি
এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। আলোচনায় ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সাথে গণভোটের প্রস্তুতি নিতে গিয়ে বাড়তি চাপে পড়বে ইসি, যার প্রভাবে পেছাতে পারে সংসদ নির্বাচনের তফসিল। একই দিনে গণভোট আয়োজনের ক্ষেত্রে তার বাড়তি যে প্রস্তুতিগুলো, সেই প্রস্তুতিগুলো নিতে যদি সময় লাগে, অবশ্যই এটা তফসিলে প্রভাব পড়ার মতো বিষয়। সেটা হয়তো অনেক বেশি সময় না, কিন্তু 2-1 দিন, 2-4 দিন, 5 দিন সময় বেশি লাগতেই পারে। কমিশনও বলছে, জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন তাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে এই আয়োজনকে বাড়তি দায়িত্ব ধরে গণভোটের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ইসি সচিব। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হবে, তার প্রস্তুতির জন্য আমাদেরকে আরও কিছু বাড়তি কাজ করতে হবে এবং আমরা এইটাও একটা চ্যালেঞ্জ। সবটাই মানে নির্বাচন এবং নির্বাচনের গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সব কাজই আমাদের চ্যালেঞ্জ এবং আমরা উইথ টপ মোস্ট প্রায়োরিটি নিয়ে সবগুলো কাজ করি। বিশ্লেষকরা মনে করেন, সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে ভোটারদের আগ্রহী করে তুলতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। এর জন্য প্রয়োজন সরকার ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত উদ্যোগ। একই দিনে ভোট দিতে তার উৎসাহটা আরও বেড়ে যাবে, তার ইম্পর্টেন্সটা সে ফিল করবে। যা এবার যে আমি 2টো ভোট দিচ্ছি, একটা হানা দেশের ভালোর জন্য একটা কিছু করতে যাচ্ছি, আর একটা আমার পার্সোনাল যে রিপ্রেজেন্টেটিভ সেই কাজটা করতে যাচ্ছি। 12.5 কোটি মানুষের জন্য ভোটের ব্যবস্থা করা, এটা কিন্তু বিশাল একটা কর্মযজ্ঞ। এখন যারা বর্তমানে এই কাজের মধ্যে আছে, তারা কিন্তু গণভোটের মধ্যে কোনোদিন ইলেকশন করেইনি বলতে গেলে, কারণ 35 বছর আগে যে নিয়োগ পেয়েছে সেও রিটায়ারমেন্টে চলে যাওয়ার পথে, আর মাঝখানে গণভোট হয়নি। জাতির কাছে প্রতিশ্রুতির অংশ হিসাবে আস্থার জায়গা ঠিক রেখে আইন অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। আপনি এতদিন ভোট দিতে পারেননি, সে সুযোগটা পেয়েছেন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। এটা ইনশাআল্লাহ আমরা নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য 914 টন কাগজ কিনছে নির্বাচন কমিশন। এসব কাগজের বাজার মূল্য প্রায় 11 কোটি টাকা। ইতিমধ্যে কাগজ সরবরাহের জন্য রাষ্ট্রায়ত্ত কাগজ কল রাঙামাটির কর্ণফুলী পেপার মিলস লিমিটেড কেপিএম কর্তৃপক্ষকে পাঠিয়েছে চাহিদাপত্র। নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজ সরবরাহ করতে পুরোদমে কাজ করছে কর্তৃপক্ষ। আগামী জানুয়ারির মধ্যে কয়েক ধাপে সরবরাহ সম্পন্ন হবে কাগজ। জিয়র রহমান জুয়েলের প্রতিবেদনে বিস্তারিত। দরজায় কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। সব ঠিকঠাক থাকলে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে দেশের ইতিহাসে বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের। একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে। এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। নির্বাচনকে ঘিরে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো নিতে শুরু করেছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে নির্বাচনের মূল উপকরণ ব্যালট পেপার প্রস্তুতের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ব্যালট পেপার ছাপানোর জন্য 914 মেট্রিক টন কাগজ কিনছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে কাগজ সরবরাহের জন্য রাষ্ট্রায়ত্ত কাগজ কল রাঙামাটির কর্ণফুলী পেপার মিলস লিমিটেড কেপিএম কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে চাহিদাপত্র। নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজ সরবরাহ করতে পুরোদমে কাজ করছে মিল কর্তৃপক্ষ। আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জাতীয় এমন আয়োজনে সম্পৃক্ত হতে পেরে উচ্ছ্বসিত মিলের শ্রমিক কর্মচারীরা। ব্যালট পেপার দিয়ে যে কোনো নির্বাচনের অনুষ্ঠান করতে পারবে, তাহলে আমাদের কাজের গতি বাড়বে, আমাদের উৎপাদনও বাড়বে। অতীতেও নির্বাচন কমিশনে আমাদের এই পেপার মিল থেকে কাগজগুলো নেওয়া হয়েছে। এখনও বর্তমানে যে নির্বাচন কমিশন আছে এরা দিতেছে। নির্বাচন কমিশন বা এনসিটিভি যারা যে সমস্ত সরকারি সংস্থাগুলি আমাদের থেকে কাগজ নেয়, আমি আহ্বান করব তারা আরও বেশি করে কাগজ না, এই কাগজ নিলে আমাদের মিলটা রক্ষা হবে। এরই মধ্যে প্রথম ধাপে 178 মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে কয়েক ধাপে সরবরাহ সম্পন্ন হবে অবশিষ্ট কাগজ, বলছে কেপিএম কর্তৃপক্ষ। 2 প্রকারের কাগজ কিনে আমাদের 914 টনের অর্ডার পেয়েছি নির্বাচন কমিশন থেকে। আমরা ইতিমধ্যে 178 টনের মতো সরবরাহ করেছি এবং বাকিগুলা পর্যায়ক্রমে আমরা এই জানুয়ারির মধ্যেই সরবরাহ দেওয়ার জন্য সব রকমের পরিকল্পনা কেপিএম কর্তৃক ইতিমধ্যে গৃহীত হয়েছে।
গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার ছাপাতে 700 মেট্রিক টন কাগজ কেনে নির্বাচন কমিশন। তবে এবার প্রায় 80 লাখ ভোটার বেড়ে যাওয়ায় কাগজের চাহিদা বেড়েছে 200 টনের বেশি। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। দিন দিনই নীরব ঘাতক হয়ে উঠছে ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ, মানসিক সমস্যা সহ নানা অসংক্রামক রোগ। গবেষণায় উঠে এসেছে বাংলাদেশে 71% মৃত্যু হচ্ছে সব অসংক্রামক রোগে, যেখানে বেশিরভাগই অল্প বয়সী। চিকিৎসকরা বলছেন বর্তমানে হার্টের সমস্যা নিয়ে কম বয়সী রোগী পাচ্ছেন প্রতি 4 জনে 1 জন, যাদের অধিকাংশের বয়স 30-এর মধ্যে। বিস্তারিত মেহরিন এনির প্রতিবেদনে। ক্লাসের শুরুর বাকি আছে মাত্র 10 মিনিট। ঘুম থেকে উঠে তাই সকালে তড়িঘড়ি করে কোনোভাবে ব্যাগ গুছিয়েই দৌড় মাস্টার্স পড়ুয়া মেহেদি। ক্লাস যখন শেষ হলো তখন সকাল গড়িয়ে দুপুর। বিশ্ববিদ্যালয় জীবনের প্রায় প্রতিদিনের সকালই শুরু হয় এভাবে নাস্তা ছাড়াই। এরপর সকাল আর দুপুর মিলিয়ে যে খাওয়াটা পেটে পড়ে সেটাও বাইরের ভাজা পোড়া বা রুটি কলা। ফলে গ্যাস্ট্রিক, মাথা ব্যথা, ঘুম না হওয়া আর শরীর দুর্বলতা তার নিত্যসঙ্গী। সকালে অনেক সকালে ক্লাস থাকে, এই কারণে সকালে খাওয়ার সময় পাওয়া যায় না। দুপুরে খাওয়ার সময় একবার এই খাবারগুলো মজা লাগে, এই কারণে এইগুলোই খাচ্ছি। এইভাবেই চলতেছে আমার সার্কেল। এরপর দেখা মিলল রিকশা চালক গফুর মিয়ার। ভোরবেলা কাজের তাগিদে বের হলেও খরচ বাঁচাতে বসে পড়েন রাস্তার পাশের দোকানেই, যেখানে অস্বাস্থ্যকর পরিবেশের সাথে খাবারে ধুলোবালি ফ্রিতে পাওয়া যায়। যে টাকা রুজি করি এই টাকাতে আমাদের সংসার চলে না, তারপরেও অনেক কষ্ট করে খেয়ে বাবু, বাচ্চা বা আমার ওয়াইফের জন্য পাঠাতে হয়, সংসারে পাঠাতে হয়। দিনমজুর, শিক্ষার্থী বা চাকরিজীবী বর্তমানে সবাই অভ্যস্ত হয়ে পড়েছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে। ফলে বার্ধক্যের আগেই অল্প বয়সেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। রেগুলার খাবার মেনটেন করা হয় না, তখন দেখা যায় যে আমাদের কর্মক্ষমতার জন্য যেটুকু শক্তি দরকার ওইটা আমি পাচ্ছি না। বুক জ্বালাপোড়া করে, কিছুটা মাথা ব্যথাও করে, আর শারীরিক অস্বস্তি ভোগ করে আর কি। ফার্মেসির দোকানগুলোতে গিয়ে দেখা গেল আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে এসব রোগের ওষুধের বিক্রি। এক দোকানে 20-30 জন পেশেন্ট পায় শুধু লিভারের ওষুধ। আগে ছিল গ্যাস্ট্রিক থেকে গ্যাস্ট্রো লিভারের সমস্যা হয়ে গেছে। হাই প্রেশার আর ডায়াবেটিস এগুলো তো আপনি আছে, এগুলো রেগুলার আসছে। স্ট্রোক, লিভার এবং কিডনিজনিত সমস্যা এখন আর শুধু বয়সের রোগ নয়। চিকিৎসকরা বলছেন বর্তমানে হার্টের সমস্যা নিয়ে কম বয়সী রোগী পাচ্ছেন প্রতি 4 জনে 1 জন, যাদের অধিকাংশের বয়স 30-এর মধ্যে। হসপিটালে প্রতি 3 থেকে 4 জনের ভিতরে কিন্তু একজনের বয়স দেখাচ্ছে আন্ডার 30, যেটা কিন্তু আমাদের দেশের জন্য খুবই অ্যালার্মিং। মেন যে রিজনটা হচ্ছে যে একটা ব্যাড লাইফস্টাইল বা আনহেলদি লাইফস্টাইল। ট্রিটমেন্ট নিতেও অনেক সময় ইয়াং এজরা অনেক ডিলে করে, ফলশ্রুতির ভিতরে এদের মৃত্যুর হারও বেশি দেখা যায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 7 ঘন্টা মিনিমাম ঘুম হচ্ছে ম্যান্ডেটরি। খাদ্যাভ্যাসের টাইম ঠিক করেন এবং যতটা পারেন বাসায় খাওয়ার, বাসার তৈরি খাবারটা, ফ্রেশ খাবারে অভ্যস্ত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে বাংলাদেশে 71% মৃত্যুই হচ্ছে অসংক্রামক রোগের কারণে, যার মধ্যে 34% হৃদরোগ ও ডায়াবেটিস জনিত মৃত্যু। এছাড়া এনসিডি স্টেপস সার্ভে 2022 অনুযায়ী 37% মানুষ খাবারের সঙ্গে লবণ গ্রহণ করে এবং 13% মানুষ মাত্রাতিরিক্ত লবণযুক্ত ফাস্টফুড খেয়ে থাকে, যা রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্রের উপর চাপ ফেলে বাড়াচ্ছে মৃত্যু ঝুঁকি। স্বাস্থ্য গবেষকরা বলছেন স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ছে না, তাই স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি দরকার নিরাপদ খাদ্যের বিধিমালা সহ আইন প্রণয়ন ও বাস্তবায়ন। পারিবারিক যে টেস্ট ডেভেলপ করে ওঠে সেটা পরিবর্তন করাটা একটু কঠিনই। যদি আপনি একান্তই চেষ্টা না করেন, ব্যক্তিগতভাবে সচেতন হবেন, কিন্তু এই যে প্রসেস ফুড যেগুলো আছে সেগুলোর মধ্যে যেন লবণ কম দেওয়া হয় সেজন্য আইন করতে হবে। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে অল্প বয়সে মৃত্যুর হার বাড়বে, কমবে কর্মক্ষম মানুষের সংখ্যা, যা ভবিষ্যতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মত বিশেষজ্ঞদের।
দেশে অসংক্রামক রোগের লড়াই দিন দিনই কঠিন হচ্ছে। বিশ্বে প্রতি 2 সেকেন্ডে একজন মারা যাচ্ছে অসংক্রামক রোগের কারণে। কর্মব্যস্ত জীবনে আমরা প্রতিদিনই ঝুঁকে পড়ছি প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত লবণ, চিনি এবং অস্বাস্থ্যকর খাবারের দিকে। ফলে ঝুঁকি বাড়ছে এসব অসংক্রামক রোগের। এসব থেকে বাঁচতে পারিবারিক সচেতনতার পাশাপাশি খাদ্যের নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণে জাতীয় নীতিমালা তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। মেহরিন অ্যানি, এখন ঢাকা। প্রকৃতিতে শীতকাল মানেই জমে ওঠে উৎসব, পিঠা, পায়েস আর লেপ কাঁথার মৌসুম। তবে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জনপদ ফেনীতে শীতের রূপ যেন একদমই অচেনা। কয়েকদিনের হাড় কাঁপানো শীতের পর আবার তীব্র গরম। জলবায়ুর পরিবর্তনে হারিয়ে যাচ্ছে শীতের পরিচিত আমেজ। প্রকৃতির এই বিরূপ আচরণে বাড়ে অসুস্থতার পরিমাণও। সুলাইমান ডালিমের প্রতিবেদন। ধানের ডগায় শিশির বিন্দু, কুয়াশার চাদরে মোড়ানো মেঠো পথ কিংবা পিঠাপুলির বিকিপিনি, যা দেখলেই মনে হতে পারে শীত হয়তো এসে গেছে। কিন্তু না, ভোর আর দিনরাতের তাপমাত্রার ফারাক বিস্তর করে শীতল হলেও বেলা বাড়তে বাড়তেই প্রখর রোদে হাসপাস চারপাশ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ভাটির জনপদ ফেনীতে শীতের চিরচেনা রূপ এখন অনেকটাই অচেনা। শীতের অনুষঙ্গ সবই আছে, কিন্তু শীত কি আছে আগের মতো? আগের শীতটা যথাসময় আসতো, যেমন ঘড়ির কাঁটার মতো করেই আমাদের উপবৃত্তাকারে যেভাবে আমাদের পৃথিবীটা সূর্যকে চারিদিকে পরিভ্রমণ করতেছে, তো ঋতুটা সেভাবে পাল্টাতো। কিন্তু বর্তমান যেই অবকাঠামো, আমাদের নগরায়ন, সূর্যের যে তাপ পড়ে এটা শোষণ ধরে রাখে এবং সন্ধ্যার পর থেকে যে ছাড়ে, এইসব বিভিন্ন কারণে শীত এখন বিলম্বিত হয়ে গেছে। দেখা যাচ্ছে সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়ে, রাতে খুব ঠান্ডা লাগে, কেউ দিনের বেলা খুব গরম। এই গরমের কারণে যেমনিতে ছোট শিশুদের, বড় বৃদ্ধদের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। আগে প্রথম পুষ থেকে আমরা মনে করেন শীতগুলো কড়াভাবে পড়তো, এখন অগ্রহণ মাসেও আমরা শীতগুলো পড়তেছে না। এখন মনে করেন এখন কার্তিক মাসেগুলো মনে করেন মোটামুটি হালকা ধরনের শীত পড়তেছে। সকালে কুয়াশা আর দিন দুপুরে গরমের এই বৈরিতায় সহজেই অসুস্থ হয়ে পড়ছে মানুষ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ভুগছেন সর্দি, জ্বর, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ নানা রোগে। ভোরবেলা কুয়াশা পড়ে, তারপর রাত্রে গভীর রাত্রে ঠান্ডা, এই মাঝরাতে ঠান্ডা, রাতের শুরুতে গরম পড়ে। ঠান্ডা গরমে মিশ্রিত হয়ে বাচ্চাদের এই সমস্যাগুলো হইতেছে আর কি। ঠান্ডা গরম যে চেঞ্জ হতেছে, এটার কারণে আপনার বড় হয়েছে কি, প্রথমে একটু কাশি হয়েছিল। কাশি হওয়ার পরে আমি একটা ওষুধ খাওয়াইছি, কিন্তু ওটা কাজ হচ্ছে না। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, গত কয়েক দশকে ফেনীর জীববৈচিত্র্যে এসেছে ব্যাপক পরিবর্তন। সাম্প্রতিক বছরগুলোতে যেমন রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, তেমনি তাপমাত্রাও ছুঁয়েছে সর্বোচ্চ সীমা। শীত যতদিন থাকার কথা তা না থেকে হঠাৎ করেই নেমে আসে শৈত্যপ্রবাহ, আবার তেমনই হারিয়ে যায় দ্রুত। ফেনীতে দেখা যাচ্ছে দিনে গরম, কিন্তু সন্ধ্যার পর থেকে কুয়াশা, কিন্তু সেই কুয়াশা যে আমরা শীতের অনুভব করতে পারতেছি না। তো এটা জলবায়ুর পরিবর্তন কারণ হচ্ছে। তো শীতের যে মেয়াদটা বা যে সময়কালটা, এটা আসলে গত বছরের তুলনায় এবার শীতটা দেরিতে আসতেছে। তো হয়তো শীতের প্রভাবটা বাড়বে ধীরে ধীরে, কিন্তু মেয়াদটা হয়তো কমে যেতে পারে আর কি। শুধু শরীরে কিংবা মনে নয়, শীত কিন্তু চুপি চুপি ঢুকে পড়েছিল বাংলা সাহিত্যেও। গান, কবিতার পাতা উল্টালেই দেখা মিলে বছরের এই পঞ্চম ঋতু। পৌষ আর মাঘ মাসের শীত। সময় বদলেছে, বদলে যাচ্ছে মানুষের জীবনধারা। আবহাওয়াবিদরা বলছেন, প্রকৃতিকে তার নিজের ছন্দে ফিরিয়ে আনার জন্য প্রয়োজন পরিবেশ সচেতনতার। সুলাইমান ডালিম, এখন ফেনী। বাজারে শীতের সবজি এলো কমেরই দাম, এরই মধ্যে বেড়েছে আলুর দামও। তবে স্বস্তির বিষয় হলো 3 সপ্তাহ পরে কমেছে পেঁয়াজের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী ও দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই রাজধানীতে সহকর্মী পুলকের কাছে যেতে চাই। পুলক, জানাবেন যে আলুর কত টাকায় বিক্রি হচ্ছে, দাম বাড়ার কারণ কি,
আর পেঁয়াজের দাম কমেছে কিনা। সানি, যেটা বলছিলেন শীতের শুরুতে ভোরের দিকে ঠান্ডা আবহাওয়া, শীতের আগমনী বার্তা বোঝালেও কিন্তু সবজির যে বাজার, সেই বাজার কিন্তু সেটি বলছে না। সবজির বাজারে কিন্তু এখনও পর্যন্ত যে গত সপ্তাহে 20 থেকে 40 টাকার পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। অন্যদিকে আপনি বলছিলেন যে পেঁয়াজের বাজার এবং আলুর বাজারে কিন্তু বৃদ্ধি পেয়েছে বস্তার প্রতি 400 টাকা। সেই হিসেবে এখন কেজি প্রতি যে আলু, সেটি এখন বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকার মধ্যেই। আর অন্যদিকে পেঁয়াজের বাজারটা যদি একটু বলতে চাই, পেঁয়াজের যে নতুন পেঁয়াজ, সেই নতুন পেঁয়াজটি বাজারে ওঠার ফলে কিছুটা পেঁয়াজের দাম কমেছে। গত সপ্তাহে যে পেঁয়াজ 120 থেকে 130 টাকা দামে বিক্রি হতো, সেই পেঁয়াজ আজকে যে ছোট পেঁয়াজটি সেটি 96 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং বড়টি 104 থেকে 110 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অন্যদিকে রসুনের দামটি একটু বলে দিতে চাই, চাইনিজ রসুনটি 160 টাকা এবং দেশি রসুনটি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকার মধ্যে। এবার একটু ফিরে আসতে চাই রাজধানীর যে কাঁচা বাজারের পরিস্থিতিতে। শুরুতে যেটা বলছিলাম, এখনও পর্যন্ত দাম বৃদ্ধির মুখে রয়েছে। এখনও পর্যন্ত কোনো সবজির দামই কিন্তু কমতির দিকে নেই। কাঁচা মরিচের দাম আগের মতোই রয়েছে। শিমের দাম বিক্রি হচ্ছে প্রকারভেদে, যেটি লাল এবং সবুজ যেটি রয়েছে 100 থেকে 120 টাকার মধ্যে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকার মধ্যে। অন্যদিকে টমেটোর দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে, 20 টাকায় বেড়েছে সেটি এবং এখন বিক্রি হচ্ছে 150 টাকায়। তবে দেশি যে গাজরটি, সেটির কিন্তু দাম কমে এসেছে, সেটি 70 টাকার ঘরে বিক্রি হলো। চায়না যে গাজরটি, সেটি বড় যে গাজর, হাইব্রিড আমরা বলে থাকি, সেটি এখন 150 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে একটু বলে দিতে চাই যে ফুলকপি এবং শীতের যে সবজিটি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি, ফুলকপি এবং বাঁধাকপি, সেটি এখনও প্রতি পিস বিক্রি হচ্ছে 50 টাকায়। আর এদিকে গোল বেগুন যেটি, সেটিও একটু কিছুটা বৃদ্ধি পেয়েছে, 120 টাকায় যেটি বিক্রি হতো গোল বেগুনটি, সেটি এখন 130 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। লম্বা বেগুনটি এখন 100 টাকায় বিক্রি হচ্ছে। তো সানি, বলা চলে যে রাজধানীতে ঢাকা শহরের যে কাঁচা বাজারের পরিস্থিতি, সেই পরিস্থিতি এখনো পর্যন্ত ঊর্ধ্বমুখী রয়েছে। এখানে কারওয়ান বাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। তবে এখন একটু জানতে চাই চট্টগ্রামের পরিস্থিতি সম্পর্কে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফয়সাল, একটু জানাবেন যে চট্টগ্রামে কাঁচা বাজারের পরিস্থিতি কীরকম চলছে, দরদাম কীরকম চলছে সেখানে। চট্টগ্রামে কিন্তু আমরা যেটা দেখছি, মাসের শুরুতে যে ধরনের পরিস্থিতি ছিল, অর্থাৎ শীতের যে সবজি, তার সরবরাহ কিন্তু সেই তুলনায় এখন অনেকটাই বেড়েছে। আমরা দেখছি যে শীতকালীন নানা রঙের, নানা ধরনের সবজিতে কিন্তু ভরে উঠেছে চট্টগ্রামের বাজারগুলো। আসতে শুরু করেছে শীতের নানা রকম সবজি। তবে কিছু কিছু সবজির সরবরাহ থাকলেও যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে এখনও আসলে সবজিগুলো মান সেভাবে ভালো হচ্ছে না। কিছু কিছু সবজিতে পোকার উপদ্রব পাচ্ছেন এবং সেই কারণে আসলে কিছু কিছু সবজি মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। আমরা দেখছি যারা এখানে ক্রেতা আসছেন তারা আসলে অনেকেই অসন্তুষ্ট সবজির যে দাম, অর্থাৎ যেগুলো শীতকালীন সবজি মূলত, সেগুলো নিয়ে অসন্তোষ আছে কিছু কিছু সবজির দাম নিয়ে। আমরা যেটি দেখছি যে বেগুনের দাম কিন্তু বেড়েছে, যেটা নতুন বেগুন আসছে সেটি গত সপ্তাহে যেখানে 60 থেকে 70 টাকা ছিল ছোট বেগুন, সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে চট্টগ্রামের এই কাজিরডুরি বাজারে 100 থেকে 110 টাকা। এবং ফুলকপি বাঁধাকপির প্রচুর চাহিদা আছে এবং ফুলকপি বিক্রি হচ্ছে কিন্তু এই সপ্তাহে 100 টাকা 110 টাকায়, যেটি গত সপ্তাহে আমরা দেখেছিলাম 80 থেকে 90 টাকায় বিক্রি হয়েছিল। বাঁধাকপি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, যেটি গত সপ্তাহেও 60 থেকে 70 ছিল। তবে এই দাম নিয়ে আসলে অসন্তোষ আছে ক্রেতাদের মধ্যে, যেহেতু শীতের সময় তারা আশা করে আসছেন যে শীতের সবজির দাম অনেকটাই কমে আসবে। শীতের সবজিতে বাজার ভরে উঠলেও কিন্তু আমরা দেখছি যে দামের ক্ষেত্রে সেটি কিছুটা হতাশ করছে অনেক ক্রেতাদের। আমরা মূলার দাম দেখেছিলাম, মূলা বিক্রি হচ্ছে কিন্তু 70 থেকে 80 টাকায়, যেটি গত সপ্তাহে ছিল 50 থেকে 60 টাকা, অর্থাৎ মূলার দামও কিন্তু প্রচুর। এক্ষেত্রে বলছেন যে মূলার সরবরাহ কিছুটা কমেছে, কিছু কিছু শস্য ক্ষেত নষ্ট হয়েছে বলে দাবি করছেন বিক্রেতারা।
সে কারণে মূলা সরবরাহ কিছুটা কম থাকায় এবং চাহিদা বেশি থাকায় মূলার দাম বাড়তি, তারা এমনটা দাবি করছেন। শিমের দামটাও কিন্তু কমেছে, 140 টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহের তুলনায় 20 টাকা কম, কিন্তু এই দাম নিয়েও অসন্তোষ আছে ক্রেতাদের মধ্যে। আমরা টমেটোর দাম দেখেছি, টমেটো বিক্রি হচ্ছে 120 থেকে 30 টাকায়, যেটি গত সপ্তাহে ছিল 110 থেকে 20 টাকা, এবং কাঁচামরিচের দামও কিন্তু 120 থেকে 30, যেটি গত সপ্তাহে কিছুটা বেশি ছিল 160 থেকে 70। এবং বাজারে কিন্তু ব্রোকলি আসছে, কিন্তু ব্রোকলির দামও আমরা দেখছি 200 থেকে 210 টাকা 20 টাকায় বিক্রি হচ্ছে। এবং গাজরের দামটাও চড়া বলছেন অনেকে, 130-40 টাকায় বিক্রি হচ্ছে এখানে গাজর। এবং চট্টগ্রামের এই কাজীটুরি বাজারে অন্যান্য বাজার থেকে কিছুটা বাড়তি দাম আছে, কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেশি আছে সবজির। এবং যে সকল সবজি মূলত আগের মৌসুমের সবজি, সেগুলোর দামও কিন্তু বেড়েছে। বরবটি, ঢেঁড়স, ঝিঙা, চিচিঙ্গা এসবের দামও কিন্তু কিছুটা বেড়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে আসলে শীতের সবজি আসা শুরু করলেও দামটা আসলে মধ্যবিত্ত ক্রেতাদের সেভাবে সন্তুষ্ট করতে পারছে না। আমরা চলে যাচ্ছি পটুয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জসিম পারভেজ, তিনি জানাবেন সেখানকার মাছের বাজারের সবশেষ। জি ফাইসাল করিম, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের যে বঙ্গোপসাগর তীর ঘেঁষা যে সকল জনপদ রয়েছে, সে সকল জনপদে কিন্তু মাছের যে সকল অবতরণ কেন্দ্র রয়েছে, সে সকল অবতরণ কেন্দ্রের মধ্যে মৎস্যবন্দর আলিপুর মহিপুর হচ্ছে অন্যতম। আর এই মৎস্যবন্দর বন্দরে দেশের বিভিন্ন স্থান থেকে শত শত মাছ ধরার ট্রলার তারা এখানে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে এখানে নিয়ে আসেন এবং সকাল থেকে রাত অবধি এখানে বেচা বিক্রি হচ্ছে। তো এখন কিন্তু বঙ্গোপসাগরে অমাবস্যার তিথি চলছে, কিন্তু মাছের তেমন একটা প্রভাব এখানে দেখা যাচ্ছে না, জেলেদের জালে ধরা দিচ্ছে না কাঙ্ক্ষিত মাছ। সে কারণেই কিন্তু মাছের সরবরাহটাও কম রয়েছে, দাম চড়া রয়েছে। তো আজকের এই বাজারে 1 কেজি ওজনের যে ইলিশ, তা এখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা। এছাড়া 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হচ্ছে 1600 থেকে 1650 টাকা। এছাড়া যে 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হচ্ছে এই অবতরণ কেন্দ্রে 1200 থেকে 1300 টাকা। এছাড়া যে 400 গ্রাম ওজনের যে ইলিশ, সেগুলো এখানে বিক্রি হয়েছে প্রতি কেজি 600 থেকে 700 টাকা। তো আপনাকে বলে রাখি যে বড় আকারের ইলিশের সংখ্যা কম থাকলেও ছোট আকারের ইলিশের সংখ্যাটা একটু বেশি রয়েছে। এছাড়া যে সামুদ্রিক পোয়া রয়েছে, সেই সকল পোয়া মাছ বিক্রি হচ্ছে 350 টাকা প্রতি কেজি এবং ডাডি বিক্রি হচ্ছে 400 টাকা প্রতি কেজি। এছাড়া যে সুস্বাদু যে রূপচাঁদা ইলিশ, রূপচাঁদা মাছ রয়েছে, সেই রূপচাঁদা বিক্রি হচ্ছে প্রতি কেজি 1100 থেকে 1200 টাকা প্রতি কেজি। এ সকল রূপচাঁদা মাছ সহ সামুদ্রিক অনেক মাছেরই কিন্তু পর্যটকদের কাছে চাহিদা রয়েছে, কেননা সন্ধ্যার পরে কুয়াকাটা সৈকতে যে বারবিকিউ যে স্পট রয়েছে, সেখানে কিন্তু বেচা বিক্রি জমে ওঠে। সে কারণে কিন্তু এ সকল মাছের দাম চড়া হয়ে উঠেছে। অন্যান্য যে উপকূলীয় অঞ্চলে যে সকল ব্যবসায়ীরা রয়েছে, সে সকল ব্যবসায়ীরা এখানে আসেন পাইকারি দরে সামুদ্রিক মাছ ক্রয় করে বিভিন্ন হাট বাজারে বেচা বিক্রি করছেন। তো একথা বলা যায় যে মাছের সরবরাহ কম থাকায় মাছের দাম চড়া রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। এখন চলে যাব স্টুডিওতে সানি মির্জা। সবজি সহ নিত্য পণ্যের দরদাম জানাচ্ছিলেন দেশের বিভিন্ন স্থান থেকে সহকর্মীরা। মাসের শেষে অসময়ে টানা বৃষ্টিতে শেরপুরে ক্ষতিগ্রস্ত হয় রোপা আমন আবাদ। তাই বৈরী আবহাওয়া থেকে ফসল রক্ষা করতে পাকা ও আধা পাকা ধান কাটা শুরু করে কৃষক। কৃষি বিভাগ জানিয়েছে নভেম্বরের শেষ ভাগ পর্যন্ত 40% ধান কাটা হয়েছে। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। চলতি মৌসুমে শেরপুরে উপসি জাতের রূপা আমন ধান কাটা ও মারাই শুরু হয় মাঠে মাঠে ব্যস্ত কৃষক। এই বছর আশানুরূপ ফলন হওয়ার পরও অনেক কৃষকের মুখে নেই হাসি। অক্টোবরের শেষ সপ্তাহে টানা 3 দিনের বৃষ্টিতে জেলার 50 হেক্টরেরও বেশি জমির আমন আবাদ ক্ষতিগ্রস্ত হয়। অসময়ের বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যায় অনেক নিচু জমির ধান। ফলন বিপর্যয় ঠেকাতে আগে ভাগে শুরু হয় ধান কাটা। এরই মধ্যে জেলার প্রায় 40 ভাগ ধান কাটা হয়ে গেছে। এতে প্রত্যাশা মতো ফলন পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। কারণ ধান খেতে পানি বেজে গেছে, আবার ধান বৃষ্টি হলে ধানটা পড়ে গেলে পচে যাবো, কাঁচা আধা ভাই, এই কারণে আমার লস হলেও কাটে হারা বাধ্যতামূলক। এইভাবে আমাদের ফসল অনেক নষ্ট। বৃষ্টি বাদলে আমাদের বয়সেও এরকম বৃষ্টি হয় নাই, ধান নষ্ট হয়ে যাইতেছে,
ধান গেজায় পড়ছে এবং নাড়া পচে গেছে। এখন আমাদের নিজেরও খাবার নষ্ট, আর গরুও মনে খাইতে পারবে না। ধানের রঙ নষ্ট হয়ে গেছে গা, এখন আপনার কি দামে যে বেচবো এটা কোনো ঠিক ঠিকানা নাই। ফলন বিপর্যয় ঠেকাতে আগেভাগেই ধান কাটার পরামর্শ দেয় কৃষি বিভাগ। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা জানান কৃষি কর্মকর্তারা। ধান কাটার পাশাপাশি আমরা কৃষকদেরকে যে সমস্ত জমিতে ধান কর্তন সম্পন্ন হয় সেই সকল জমিতে আমরা আগাম রবি শস্য বিশেষ করে সবজির পাশাপাশি আমাদের সরিষা চাষের জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছি। আমাদের সরিষার পাশাপাশি তারা সরিষাকে অন্য ফসল করতে পারবে, এই বিষয়ে আমরা তাদেরকে শারীরিকভাবে সহযোগিতা করছি। চলতি বছর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার 2350 জন কৃষকের মাঝে 5 কেজি করে আমন ধান বীজ এবং 10 কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে দেওয়া হয়। জেলায় আমন আবাদ হয় 93,693 হেক্টর জমিতে। উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ হয় 2,96,410 টন চাল, যার বাজার মূল্য প্রায় 148 কোটি 20 লাখ টাকা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দুর্নীতি, নিরাপত্তাহীনতা, ক্রমবর্ধমান সহিংসতার প্রতিবাদে মেক্সিকো সিটির রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। আন্দোলনে অংশ নেয় বেশিরভাগ দেশটির তরুণ প্রজন্ম বা জেনজি। এ সময় বিক্ষোভকারী রাজধানীর বিভিন্ন রাস্তা দিয়ে জমকল স্কোয়ারের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায়। দেশটির বিপ্লব দিবসের পূর্তি উপলক্ষে আন্দোলনকারীদের স্কোয়ারে প্রবেশ করতে দেয়নি দাঙ্গা পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, উরুপান শহরের মেয়র কার্লোস মানজোর হত্যাকাণ্ড সহ সহিংসতার নির্দিষ্ট মামলার দ্রুত বিচার নিশ্চিত করা। রাজধানীর বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ায় সময়সীমা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার ঘোষণা দিয়েছেন দেশটির হোম সেক্রেটারি শাবানা মাহমুদ। এর মধ্য দিয়ে অভিবাসন নীতিতে আরও বড় পরিবর্তনের আভাস দিলেন তিনি। নতুন নিয়মের ফলে 2021 সাল থেকে যুক্তরাজ্যে আসা প্রায় 16 লাখ অভিবাসী সরাসরি প্রভাবিত হবেন। কিছু ক্ষেত্রে এই সময়সীমা 10 থেকে 20 বছর পর্যন্ত বাড়াতে পারে। তবে যারা এরই মধ্যে স্থায়ী বসবাসের সুযোগ পেয়েছেন তাদের জন্য নতুন এই নিয়ম কার্যকর হবে না। পার্লামেন্টে এক বক্তৃতায় ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের অংশ হওয়া যে কোনো অধিকার নয়, বরং এটি একটি সুযোগ যা অর্জন করতে হয়। ভালো ইংরেজি জানা, উচ্চ হারে করদাতা, ডাক্তার, শিক্ষক, নার্স বা স্বেচ্ছাসেবক সহ কিছু অভিবাসীর জন্য যুক্তরাজ্যে স্থায়ী হওয়া অনেকটা সহজ হবে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।